হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন একদম পুরো প্যাকড হয়ে রয়েছি। গ্লাভসটা জাস্ট খুলেছি এই হাতে ফোনটা ধরবো বলে। মানে রাতে এইসব পরেই শুয়েছি। এখানে মানে মোটামুটি -2 চলছে। মানে এই যে কম্বলগুলো দিয়েছে ওরা, আমার বেড হচ্ছে কি এইটা, এই যে ব্যাগটা রাখা রয়েছে, এইটা হচ্ছে আমার বেড। এখানেই ছিলাম তো, বাট এত ঠান্ডা যে এই কম্বল মানে এই লেপেও মানছে না। মানে সব জ্যাকেট ফ্যাকেট পরেই শুয়ে পড়েছি একদম। খালি জুতো খালি খুলেছি, আর কিচ্ছু খুলিনি। হাতের ঘড়ি বলুন কি বলুন কিচ্ছু খুলিনি, এর একটা ব্যবস্থা। তো ঘুম থেকে উঠলাম, মোটামুটি ঘুম তো ভেঙে গেছে 5টার সময়, বাট এত ঠান্ডা উঠতে পারছি না। অনেকেই উঠে বেরিয়ে যাচ্ছি, যাদের ধরুন কালকে হয়ে গেছে আজকে চলে যাবে, বাট আমি দেখান আজকে স্টে করবো, তাই আমরা খুব একটা তাড়াহুড়ো করিনি। তো মোটামুটি দিয়ে দেখতে পাচ্ছেন ঘরটা পুরো ভর্তি ছিল। দেখুন পুরো ঘরটা চলো, পুরো ঘরটা রাত 3টের সময় অব্দি লোক এসছে। তো তারাও বেরিয়ে গেছে, সারাদিন ঘুরে ঘুরে তারা বেরিয়ে যাবে। কারোর ব্যক্তিগত গাড়ি আছে, কারোর শেয়ার গাড়ি আছে, এই ট্রাভেলের গাড়ি রয়েছে। তো আমি আজকে আছি, আমি কালকে বেরাবো। তো এই হচ্ছে কি ব্যাপার। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে হচ্ছে গেট, এইটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। গেট দিয়ে ঢুকলেই ফার্স্ট বেডটা হচ্ছে কি আমার, ঠিক আছে। এবার আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে বেডে শুয়ে আমি কি দেখতে পাচ্ছি, পাহাড়টা দেখতে পাচ্ছি। মানে আমি এখন দাঁড়িয়ে দেখাচ্ছি, বাট আমি যখন বেডে শুয়েছিলাম সেখান থেকে শুয়ে শুয়ে পাহাড়টা দেখতে, মানে দরজাটাকেও খুলে দিলে পাহাড় দেখছি। মানে ডরমেটারির মতো জায়গায় রয়েছি, 200 টাকা করে, তাও এরকম একটা সিন বা বিউটি দেখতে পাচ্ছি। মানে সেই ব্যাপার। তো এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে 7টা, সব আলো ফালো ফুটে গেছে। ম্যাক্সিমাম লোকই ঘর থেকে বেরিয়ে গেছে, সবাই চলে গেছে আর কি। আমি এখানে রয়েছি। আজকে আবার তো অনেক নতুন বোর্ডার চলে আসবে, তো একটু ফোনটা চার্জ করে নিচ্ছি এখানে। তো তারপরেই বেরিয়ে যাবো। আজকে যাবো হচ্ছে গিয়ে মানাগ্রাম, বসুধারা ফলস, এগুলো দেখবো। দেখে বিকালে একবার দর্শন করবো, বুদ্ধি বিশাল বা বুদ্ধিনারায়ণ যাই বলুন আমাদের। তারপর কালকে চলে যাব আমি হরিদ্বারের পথে। তো চলুন আজকে সারাদিন ঘুরবো ফিরবো, দেখা যাক কী কী দেখতে পারি, কোথায় কী খাওয়া দাওয়া করছি, সবই তুলে ধরার চেষ্টা করবো আপনার সামনে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল। গরম গরম আলু পরোটা আর হচ্ছে গিয়ে চা চলে এসছে একদম, আর আমার বিস্কিট রয়েছে। তো এই হচ্ছে এখন আমার খাওয়া দাওয়া। সকালবেলা চিনি ছাড়া চা, ওই ব্রহ্মকুমার রেস্টুরেন্টে, ঠিকঠাক একদম পারফেক্ট। তাই আলু পরোটা, আলু পরোটা সস্তায় 30 টাকা করে এখানে। তো খেয়ে দেখার বেলা। ভালো করেছে, গরম 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 ঠিকঠাক। সকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আলু পরোটার চা। একটা গাড়ি আসতে আমাকে রানিং বললো যে মানাগ্রাম যাই, বললাম হ্যাঁ। বললো কত? আমি বললাম কত? বললো 50 টাকা। উঠে বললাম এবার মানাগ্রাম যাচ্ছি। তো আপনাদেরকে একটু 4-5টা ঘুরিয়ে দেখাই কেমন কি রয়েছে। দেখুন চারদিকে করিডোর তৈরি হচ্ছে, বিশাল কাজ চলছে এখানে। আর এই রাস্তা দিয়ে আমরা মানাগ্রাম চলে যাচ্ছি। এখানে কিন্তু শেয়ার গাড়ি আপনি 50 টাকাতেই পাবেন। মানে এই গাড়ি আমাকে নামিয়ে দেবে, আমার ঘোরা হয়ে গেলে আবার ফেরার সময় অন্য কোনো গাড়ি পাবো, সেই গাড়িতে আমি আবার 50 টাকা এখানে চলে আসবো। এখানে বিভিন্ন ধরনের গাড়ি থাকে, মারুতিও থাকে, বোলেরো থাকে, ছোটো বড়ো সব রকমের গাড়ি। আর আপনি যদি বেশি লোক থাকে রিজার্ভ করে আসবেন, তো সেক্ষেত্রে দাম বেশি পড়বে। একমাত্র যদি আপনি ভোরবেলা আসেন, আর্লি মর্নিং খুব 4:30-5টার দিকে, তখন হয়তো শেয়ার গাড়িগুলো পাবেন না। তখন কিন্তু আপনার এই গাড়ি রিজার্ভ করে মিনিমাম 400-500 টাকা আসতে হবে, নাহলে কিন্তু বাকি টাইম কিন্তু মাত্র 50 টাকা। এই পাহাড়গুলো দেখুন অসম্ভব। মানে এই জাস্ট একটু আগেই আলো ফুটলো, আলো ফুটতেই কিন্তু একদম রোদে হয়ে গেল। মানে আমি যখন 5:30-5:30টার দিকে যখন গেট খুলেছিলাম আমার রুমের, তখনও কিন্তু দেখলাম অন্ধকার, কিন্তু এখন ফটাস করে দিচ্ছি 8টা বাজতে দেখলাম রোদ হয়ে গেল পুরো এলাকাটা। চলুন মানাগ্রাম ঘুরবো, বসুধারা ফলস ঘুরবো, যা যা আছে সারাদিন ঘুরে বেড়াবো। তো চলছি আমরা এখন মানাগ্রামের পথে। বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 4 কিলোমিটারই ডিস্টেন্স। তো বেশিক্ষণ লাগবে না যেতে, 25 মিনিট ম্যাক্সিমাম হতে লাগতে পারে এটুকু যেতে। তো রাস্তা এখন তো খুবই স্মুথ করে দিয়ে দেখতে পাচ্ছি। তো আমরা চলেছি। আর এই মুহূর্তে বদ্রীনাথে এখানে খুব একটা বেশি ভিড় নেই, মানে হালকাই, যেহেতু এখন শেষ বেলা আর কদিন পরে বন্ধ হয়ে যাবে মন্দির, তো খুব হালকাই রয়েছে ভিড়টা। তো চলুন যাওয়া যাক, মানাগ্রাম ঘুরি। ওই দেখুন ওই সেই সামনে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ওই রাস্তাগুলো দিয়ে চলে যাবো। গাড়িতে আরও লোকজন রয়েছে, গাড়ি কি চিত্র থাকবেই মোটামুটি। তো এই আর কি, বেশ ঠান্ডা কিন্তু ভালো আছে প্রকোপ এখানে মোটামুটি। সকালবেলা একবার ভোরবেলা মোবাইলে চেক করেছিলাম, তখন -4 দেখাচ্ছিল। এখন মোটামুটি ওই 0 থেকে 1-এর মধ্যে ঘোরাফেরা করছে। মানে হাত পুরো একদম কামড়াচ্ছে আর কি, ধরে রাখা যাচ্ছে না। গ্লাভস খুলে, এই এক হাতে গ্লাভস পরে রয়েছি, আর ইয়াতে ভিডিও করছি বলে গ্লাভসটা খুলতে হচ্ছে, কারণ গ্লাভস খুললে ভিডিও করা সম্ভব হয় না। ঠিক আছে, রাস্তা পুরো মাখনের মতো স্মুথ। আগের বার যখন এসেছিলাম তখন অনেকটা ভাঙাচোরা ছিল, বাট এবছর দেখলাম এসে বদ্রীনাথ
বদ্রীনাথের রাস্তা 60%ই স্মুথ হয়ে গেছে, মানে গাড়ি চলাচলের জন্য। মানে নেক্সট ইয়ার যখন আসবেন 4 লেনের রাস্তা হয়ে যাবে, গাড়ি আরও জোরে আসবে, তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, দেরি হবে না আপনাদের। তো আমরা এখন চলছি মানাগ্রামের পথে। এই যে দেখুন গরুরাও দৌড়াচ্ছে ঠান্ডার মধ্যে। অসাম ভিউ দেখার জন্যই তো এত দূর ছুটে আসা। তো চলুন মানাগ্রামে ঘুরবো, ওখানে গণেশ গুফা ঘুরবো, ব্যাস গুফা ঘুরবো, যেখানে বসে মহাভারত লেখা হয়েছে, সব জায়গা দেখবো। সরস্বতী মন্দির দেখবো, সরস্বতী নদীকে দেখবো, যেখান থেকে সরস্বতী নদী মাটির তলে মানে মানে একদম চলে গেছে আর কি, গভীরে, যেখানে আর দেখা যায় না। একদম সেই প্রয়াগের সঙ্গমে গিয়ে আবার একটু দেখতে পাওয়া যায়। তো একদম চলেছি। আর এখান থেকে কিন্তু সামনে চীনা বর্ডার দেখতে পাবেন। প্রচুর আমাদের আর্মির ব্যাটালিয়ান রয়েছে এখানে, ওদের জন্য আলাদা হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, ওখানে আলাদা ওদের সব কিছু রয়েছে। যেমন আর্মিরা হেঁটে চলে বেড়াচ্ছে, এটা পুরোটা আর্মি বেস ক্যাম্পের মধ্যে পড়ে। তো এখানটা একটু রেস্ট্রিকশন থাকে, বেশি ছবি টবি তোলার একটা রেস্ট্রিকশন থাকে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এতদিন বলা হতো এটা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, এখন এটা নাম হয়েছে ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া। ভারত কা প্রথম গাঁও মানা, ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ। এই যে লোকে রাস্তায় নেমে পড়েছে ওই বোটটার সাথে ছবি তোলার জন্য। তো এটা মানুষের মধ্যে থাকেই। দেখুন এখানে আর্মির গাড়ি, আর্মির ক্যাম্প, এগুলো সব রয়েছে এই দিকটা। আর এই দিকটা যদি দেখাই, এই দিকটাতে কিন্তু আর্মিদেরও বেস ক্যাম্প রয়েছে, দেখুন দেখাচ্ছি। এখানে হেলিপ্যাড গ্রাউন্ডও রয়েছে, ওদের হেলিকপ্টারও রাখা থাকে, অনেক সময় দেখতে পাওয়া যায়। কারণ সামনাসামনি চীন একদম, তো যখন তখন অ্যাটাক করার জন্য ওরা বসেই রয়েছে। তাই ওদেরকে আটকানোর আমাদের উদ্দেশ্য। আমাদের আর্মিরা এখানে একদম দিন রাত জেগে পাহারা দিয়ে চলেছে আমাদের জন্য। ওনারা আসে বলেই আমরা এত সুরক্ষিত রয়েছি। তো চলুন আরও আগে যাওয়া যাক। এই পাশটা দেখছেন, এই পাশটা পুরোটাই হচ্ছে কি আর্মিদের জোন। এই আপনারা যদি জুম করে দেখাই, এই পাশটা আর্মিদের পুরোটা। ওখানে ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু রয়েছে ওদের। আগে ওরা যখন এসেছিলাম তখনও দেখেছিলাম ওদের পার্সোনাল হেলিকপ্টার সব রাখা রয়েছে। আর এই মোটামুটি আমরা চলেই এলাম, দেখতে পাচ্ছেন এই যে গাড়ি স্ট্যান্ডটা, এখানেই আমাদের একটু আগে নামিয়ে দেবে। যারা সকালবেলা এসছে তারা গাড়ি নিয়ে এসছে, অনেকে এই মানাগ্রাম ঘুরে হয়তো রিটার্ন চলে যাবে। বাট আমি আজকে এখানে আছি, স্টে করছি, অসুবিধা কিছু নেই। তো 15 মিনিটের মধ্যেই চলে এলাম বদ্রীনাথ থেকে মানাগ্রাম, মাত্র 50 টাকার বিনিময়। তো আপনারা এরকমভাবে চলে আসতে পারেন। যে পিছনে বোলেরো দেখলেন, এই বোলেরো করেই চলে এলাম। আর 12 সিটারের গাড়ি ছিল, আমাকে তুলেছে প্রথম সবার, তারপরে আরও 5-6 জন উঠেছিল একটা ফ্যামিলি। মোটামুটি 7-8 জন মিলে আমরা চলে এসেছি, বেশি লোক ছিল না। তো এবার যাবো, এত গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় না, মানে কিছু বলার থাকে না। আরে গাড়িটা সাইড করে দাঁড় করা টান, দেখুন পিছনটা পুরো গাড়ি পার্কিং। আর যার সময় এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়ি, কোনো অসুবিধা নেই। আমি লাঠিটা নিয়ে নিয়েছি সঙ্গে, লোকের একটাই কথা, লাঠি নিয়ে কোথায় যাচ্ছে। আমি বলছি আরে ভাই বসুতরা ফলস চেক করো, তোমার লাঠিটা তো লাগবেই, হাঁটতে পারবো না তো। তো ব্যাগে জল টল সব নিয়ে নিয়েছি। তো এবার চলেছি মানাগ্রামের পথে। তো দেখাচ্ছি আপনাদের সামনে এবারে। এই যে দেখুন, এই পুরোটা হচ্ছে কি আর্মি ব্যাটালিয়ানের জন্য রাখা রয়েছে। ওখানে ট্যাঙ্ক রয়েছে, গাড়ি রয়েছে, ওদের আলাদা করে হেলিপ্যাড রয়েছে, সব কিছু রয়েছে। এইদিকে আরও উপরে গেলে আরও দেখতে পাবো। আর এদিক দিয়ে এবার আমরা চলে যাব মানাগ্রামের পথে। তো চলুন মানাগ্রামের দিকে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর তোরণ বা গেট বানানো হয়েছে, যেটা আগে যখন এসেছিলাম তখন বানাচ্ছিল। এখানেও কিন্তু প্রচুর থাকার হোমস্টে রয়েছে। আমাদের আগেও এর ভিডিও রয়েছে, সেখানেও আমরা দিয়ে দিয়েছি, যেখানে প্রচুর হোমস্টে রয়েছে। এখানে এসে যদি কেউ থাকতে চান, নিরিবিলিতে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই কিন্তু। আচ্ছা, যদি বয়স্ক লোক বা বাচ্চাদের নিয়ে আসেন, তাহলে কিন্তু সেখানের জন্য কিন্তু আপনি পিট্ঠু পেয়ে যাবেন। পিট্ঠুতে ভাড়া করে বসিয়ে নিয়ে যেতে পারবেন, যারা হেঁটে যেতে পারবেন না। আর এখানে প্রচুর এই গ্রামের লোকেরা নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করে, চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন, ভালো লাগবে। এই দেখুন, এর থেকে একটু কিনবেন, এদেরও ভালো হবে। এই দেখুন সুন্দর জিনিসগুলো। তো ভেতরেও আরও দোকান পাবেন, এই খাবারেরও প্রচুর দোকান পেয়ে যাবেন, চা, ম্যাগি, পকোড়া, আর আলু পরোটা, এসব তো এখানকার কমন খাবার, মানে পাহাড়ে যেগুলো পাওয়া যায়। প্লাস এখানে বুরান্স পাবেন, মালটা পাবেন, মানে আমরা যেটাকে আর কি লেবু বলি আমাদের এখানে, তো সেখানে এটাকে মালটা বলে। তার জুসও পাবেন। আর বুরান্স হচ্ছে এখানকার একদম নিজস্ব একটা ফল, তারও জুস পাবেন। তো খেতে পারেন, প্লাস পেট জারে করে নিয়ে যেতে পারেন আর কি, বিক্রি হয়। তো দেখুন হঠাৎ করে রোদ্দুরটা উঠে গেল,
ভালো লাগছে, খুব সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে। তো দেখি যদি কিছু কেনাকাটি করি তো দেখাবো। তো চলুন মানাগ্রামের দিকে যাওয়া যাক। দেখুন নিচে নিচে প্রচুর ঘর রয়েছে, এরাই থাকে, আবার এরাই হোমস্টে হিসাবে চালায়। তো আপনারা নিতেই পারেন, এখানে এসে থাকতেই পারেন। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন। এই যে বলেছিলাম না, মালটা বুরান্স বিক্রি হচ্ছে, এগুলো কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে। 1 লিটার 2 লিটার 5 লিটার বিভিন্ন রয়েছে। তো দেওয়া যাক ভেতর দিকে। সরু গলি, মানে মনে হবে নর্থ কলকাতার সব গলি গেল একবারে। প্রচুর থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকেও জিনিস সংগ্রহ করতে পারেন। প্রচুর জিনিস এখানে দেখুন, প্রচুর জিনিস রয়েছে শীতের। ভিউগুলো দেখুন, ফাটাফাটি দেখতে পাচ্ছি। তো আরো যেতে হবে পথ, সামনে অনেকটা সিঁড়ি ভাঙতে হবে আপনাদের, কোনো অসুবিধা নেই। তো চলুন সিঁড়ি ভেঙে ওপরে যাওয়া যাক। প্রচুর দোকান শীত বস্ত্রের, একটু বার্গেনিং করে নেবেন। প্রচুর জিনিস। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। প্রচুর লোক আছে প্রত্যেক দিনই এখানে, আর এখানেও ধীরে ধীরে প্রচুর হোমস্টে গজিয়ে উঠছে থাকার জন্য। দেখুন জনবসতিরা দেখুন, এখানে ওখানে একটা ছোট মন্দির রয়েছে, আই থিঙ্ক নারায়ণের কোনো মন্দির। তো এবার ভেতরের দিকে যাওয়া যাক। প্রচুর জিনিস রয়েছে এখানে। অনেক দোকান আবার বন্ধ হয়ে গেছে, কারণ যেহেতু শেষের পথে, মানে এরা তার উপরে থাকে না, নিচে নেমে যায়। তো যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে বদ্রীনাথে না থেকে মানাগ্রামে এসেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। মানাগ্রামটা থাকার জন্য একটা খুব ভালো জায়গা। লাক্সারি পাবেন না, কিন্তু গ্রাম্য ফিলিংসটা পাবেন। গ্রামের লোকের সাথে, পাহাড়ি গ্রামের লোকের সাথে মানে একসাথে মিশে থাকতে পারবেন, সেটা তো ভালো লাগবে। এই মুহূর্তে আমরা মোটামুটি 10,133.5 ফিট ওপরে রয়েছি সমুদ্র তল থেকে। আর এইখানে একটা কিছু তৈরি হয়েছে, আই থিঙ্ক এটা একদম পুরো বদ্রীনাথ মন্দিরটা ঠিক যেরকম কালারে যেরকম প্যাটার্নে সেরকমভাবে একটা কিছু তৈরি হয়েছে। এটা ঠিক কি এখনই বলতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না কি। মানে আগে যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছিল, এখন দেখলাম 90% তৈরি হয়ে গেছে। জিনিসটা কি, এটা কি GMBN এর কিছু না কি কিছু বুঝতে পারছি না। না কি কোনো মন্দির তৈরি হচ্ছে, তালা মারাও রয়েছে, আর দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে, বানিয়েছে জিনিসটা আর কি। এইসব জায়গায় অনেক ভেষজ গাছ বা উদ্ভিদ রয়েছে, যেগুলো অনেক গুণগত মান রয়েছে, যেগুলো আমরা তো শহরাঞ্চলে পাই না। এখন তখন লোকের বাড়িতেই গাঁদা ফুলের গাছ ফুটে রয়েছে। আর যত এগিয়ে যাচ্ছি তত মানাগ্রামের ভেতর দিকে পৌঁছাচ্ছি আর কি। দেখুন এখানে হোমস্টে রয়েছে প্রচুর। চেষ্টা করছি আমি নাম্বারগুলো আপনাদের শো করিয়ে দেওয়ার। এই দেখুন একটা হোমস্টে, এই যে তার নাম্বারটা ভালো করে দেখে নিন, প্রধানজি। এই নাম্বারে ফোন করে হোমস্টে থাকতে, এই হোমস্টে দিয়ে থাকতে পারবেন। এই যে আবার সামনে দেওয়া রয়েছে, দেখে নিন। তো দেয়ালে দেখুন খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। তো দেখা যাক আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। এই লোকাল লোকেদের এখানের এটাই জীবিকা বলতে পারেন, এইসব বানানো দেখুন বানাচ্ছে নিজেরাই হাতে। তো আপনারা যদি এসে কিনেন ভালো লাগবে। দেখুন দেয়ালে কি সুন্দর শিব পার্বতী নন্দীর ওপরে, এখানে মা গঙ্গা, এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আরও হোমস্টে দোকান তৈরি হচ্ছে দেখুন। চলুন সামনে গিয়ে দেখবো আর কি কি পাওয়া যাচ্ছে দেখতে। এখানে অনেক কিছু রয়েছে দেখুন, অনেক ভেষজ জুড়িপিটি সব বিক্রি হচ্ছে, গ্রিন টি, প্রচুর দোকান রয়েছে, প্রচুর সমাহার। তো চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন। দেখুন দেয়ালগুলোতে খুব সুন্দর করে ছবি এঁকে দেওয়া হয়েছে। এই যে গরুর রয়েছে, নারায়ণের বাহন প্লাস বদ্রীনাথের মন্দির। আরো ভেতর দিকে যাচ্ছি আমরা। এখানে খাবার দোকানও পেয়ে যাবেন। এই যে
বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে একটা হোমস্টে রয়েছে, তার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, ফোন করতে পারেন। রোজই কাজ চলছে এখানে, রাস্তাকে আরো সারাই করানোর, যাতে আগামী দিনে টুরিস্টদের জন্য খুব সুবিধা হয় চলতে ফিরতে। তো আরো ভেতরের দিকে যাচ্ছি, প্রচুর জিনিসপত্র রয়েছে। পাহাড়টা দেখুন, রুক্ষ পাহাড়, এখানে কদিন পরে গেলে সব বরফে ঢেকে যাবে। এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে, এই দেখুন। খাওয়ার দাওয়ার দোকান রয়েছে, জল ঠলের দোকান রয়েছে, লাগলে নিতেই পারেন। ওখানেও দেখুন ক্যাফে রয়েছে, আই লাভ মানা বলে লেখা। এখানেও ক্যাফে রয়েছে, বসে খাওয়া দাওয়া করতেই পারেন। অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। চলুন সামনে গিয়ে দেখছি কোথা যাওয়া যায়। এইখানে একটা ল্যান্ডমার্ক মতো, এখানে ভীমপুল এদিকে, সরস্বতী এদিকে, কেশব প্রয়াগ এদিকে, আর এদিকে হচ্ছে গণেশ গুফা, ব্যাস গুফা। তো চলুন আগে এই তরুণটা দিয়ে ঢুকি, আগে গণেশ গুফা ব্যাস গুফাটা ঘুরে আসি। এটা বেশ অনেকটা উঁচুতে উঠতে হবে একটু পরে, তো তারপরে বাকিগুলো দেখবো। সবই দেখানোর চেষ্টা করো যতটা সম্ভব দেখানো আমার পক্ষে। তার মনে রাখবেন ভেতরে বিগ্রহের ছবি সবসময় দেখানো সম্ভব হয় না, তো সেটা একটা অন্যায়, সেটা দেখানোর চেষ্টাও করি না খুব একটা। যদি কোথাও সুযোগ পাই নিশ্চয়ই দেখিয়ে দিই। তো চলুন আমরা চলে যাই এখন গণেশ গুফা আর ব্যাস গুফা, যেখানে বসে মহাভারতের রচনা করা হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। চলুন এদার যাওয়া যাক। দেখুন দেয়ালে একটা গণেশজির ছবি আঁকা রয়েছে, দোকান। আর এই হচ্ছে গিয়ে গণেশ গুফা। এই যে বলা হয় এখানে বসেই নাকি গণেশজি মহাভারত লিখেছিল, ব্যাসদেব বলেছিল আর গণেশ লিখেছিল। ভেতরে একটু ঘুরে আসা যাক। তো ভেতরে যাওয়া যাক, চরম ঠান্ডা জুতো খোলার পরে। এবার চলেছি গণেশ গুফাতে। ভেতরে ছবি তোলা বারণ, এখান থেকেই দেখিয়ে দিলাম। এটি হচ্ছে গণেশ গুফা, ভেতরটা একটু ঘুরে আসি। মন্দিরের ছবি দেখানো যাচ্ছে না, তো এই হচ্ছে গিয়ে কুণ্ড, এই হচ্ছে পাহাড়টা, পাহাড়ের নিচে যেটা রয়েছে এখান থেকে যাচ্ছি। ভেতরে গণেশজি রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, শিব রয়েছে, দেখাতে পারলাম না যেহেতু পুরোহিতজি বসে রয়েছে। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এটা একটা হোমস্টে, মানা গণপতি হোমস্টে। এখানে খাওয়া দাওয়া পাবেন, ওপরে থাকতে পারবেন। এই তো এখানে অনেক হোমস্টের ব্যবস্থা রয়েছে, তো দেখলাম বেশ ভালো জিনিসপত্র রয়েছে এখানে, সংগ্রহ করতে পারেন। আমি এখান থেকে একটা দোকান থেকে গ্রিন টি নিলাম, 10 টাকা পাতা। তো চলুন আগে যাওয়া যাক, দেখি আর কি রয়েছে, নেওয়া যায়। তো এবারে যাচ্ছি ব্যাস গুফার দিকে। তো চলুন, যেখানে গুফাটা অনেকটা দেখবেন, দেখতে অনেকটা সেই ভূজপত্রের, মানে ঠিক বইয়ের ম্যানুস্ক্রিপ্ট যেমন হয় না, সেই ম্যানুস্ক্রিপ্ট যে রাখলে দেখতে যেমন হয়, গোয়াটা দেখি সেরকম দেখতে। তো চলুন আপনাকে সেটা দেখাচ্ছি। এখান দিয়ে যেতে হবে, বেশ একটু হালকা চড়াই আছে, মানে বয়স্ক লোকেদেরও খুব একটা অসুবিধা হবে না, একটু থেমে থেমে চলবেন, চাটা খাবেন, এখানে কোনো অসুবিধা নেই। রাস্তাটা ঘুরে ঘুরে গেছে। তো চলুন যাওয়া যাক ব্যাস গুফার দিকে। বা এখন সিঁড়ি করে দিয়েছে ভালো, বেশ লোক যাচ্ছে দেখুন। তো চলুন ব্যাস গুফার সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানেও হোমস্টে রয়েছে, তার নাম্বার দেওয়া রয়েছে। হোমস্টের নাম্বার দেখে নিন, নাম্বারে কল করতে পারেন, ওইখানে থাকতে পারবেন। তো চলুন, এখানেও হোমস্টে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখাচ্ছি আপনাদেরকে, যতটা পারছি দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি ব্যাস গুফা, যেটা ব্যাস গুফা নামে খ্যাত। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে ব্যাস গুফা। তো চলুন, বাইরে জুতো খুলে যেতে হবে ভেতরে। জুতো খুলে নিলাম, ভেতরে ঢুকলাম। এখানে লেখাই আছে
5330 বছর আগে এখানে ব্যাসদেব থাকতো। ভেতরে ছবি করা যাবে না, তো ভেতরটা ঘুরে আছি। ভেতরে ব্যাসদেবের একটা মূর্তি রয়েছে, যা দেখেছি সেটাই দেখাবো, আপনার বলবো আর কি। চলুন গিয়ে দেখে আসা যাক। ব্যাসদেব দেখুন, ভেতরে তো বেশি কিছু দেখাতে পারলাম না, ব্যাসদেবকে একটুখানি দেখাতে পারলাম। তো বললো ওখানে বিষ্ণু, সুখদেব, আচার্যা, বল্লভ এরা যারা আরও কয়েকটা মূর্তি রয়েছে, তো সেগুলো রয়েছে ওখানে বললো, তো দেখলাম। তো চলুন এবারে যাব সরস্বতীর, ভীমপুর আর সরস্বতী নদীর দিকে। তো চলুন যা যা পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে রয়েছি বদ্রীনাথের মানা গ্রামে। এটা দেখলেন ভোজপত্রের মতো দেখতে ব্যাসগুফাটা, দেখে ওখান থেকে এসে আমরা আবার এদিক থেকে এদিকে যাচ্ছি। এখান থেকে 300 মিটার মতো যা গেলে লেখা রয়েছে ভীমপুল। তো চলুন, যেখানে রয়েছে সরস্বতী নদী, তো দেখাবো আপনাদেরকে। আমরা এখন ভীমপুলের দিকে, 300 মিটার, জাস্ট 5 মিনিটেই আশা করি পৌঁছে যাব। একদম জনবসতির মধ্যে দিয়ে, মানে গ্রামের যে ছোট জনপদ বা জনবসতি বলুন, তার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই লোকের বাড়ি ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে না নর্থ কলকাতা সেই গলিগালা একদম ওটা ব্যাপার স্যাপার। তো এখান থেকে আমরা চলেছি ভীমপুল বা সরস্বতী নদী। এখন ওখানটা সরস্বতীর মন্দির করে দেওয়া হয়েছে, তো সেটা দেখব। তো চলুন যাওয়া যাক, হাঁটা যাক। লোক যাচ্ছে আসছে, দেখুন দেয়ালে দেখুন কি সুন্দর নারায়ণকে দেখা যাচ্ছে। তো এখানে দেয়ালে ছবিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা একটা উঁচু থেকে নিচুর দিকে নামছি আর কি, দেখতে পাচ্ছেন। তো মানাগ্রামটা আসবেন, ভালো লাগবে আপনাদের। টুকটাক যদি কিছু জিনিসপত্র কেনাকাটি করেন সেটাও ভালো লাগবে। আমরা যেমন একটু কিনলাম বাড়ির জন্য গ্রিন টি, তো আপনারা এখান থেকে যেরকম গ্রিন টি, বুড়ান্স, মালটা এগুলো কিনতে পারেন। বা শীতবস্ত্র, এখানে তো শীতবস্ত্রের জায়গা, তো শীতবস্ত্র কিনতে পারেন। তো চলুন, ওই যে একটা মোড় দেখিয়েছিলাম যেখান থেকে দুদিকে দুটো রাস্তা বাইফার্কেট হয়ে যাচ্ছে, ওখান থেকে আমি গেছিলাম প্রথমে গণেশ গুফা আর ব্যাস গুফা, আর নিচের দিকে নেমে গেলে ছিল হচ্ছে কি ভীমপুল, সরস্বতী মন্দির, সরস্বতী নদী এগুলো। তো আমি যেহেতু ওপর দিকে উঠে চলে এসেছি, তাই আমাকে আবার নিচের দিকে নামতে হচ্ছে। তো চলুন গিয়ে দেখা যাক কি কি দেখাতে পাচ্ছি। আগেও এসেছি, ভালো লেগেছে, এবারও এলাম, ভালো লাগছে, হয়তো আগামীতে এলে আরও ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। তারপর একটা ট্রেক করব, অনেক দিনের পছন্দের, অনেক দিনের অপেক্ষার। তো বেরিয়ে পড়ি। প্রচুর ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন খাওয়ার জন্য। দামগুলো দেখুন, ম্যাগি 50, চাউমিন 60, ছোলে ভাটুরে 80, সামোসা চাট 40, অনেক কিছু রয়েছে খাবারের দোকান। চা 20 টাকা, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা দাম, এটা ভালো কথা। আর আমি সকালে যেখানে দোকানে চা খেলাম সেখানে আমার নিয়েছিল 15 টাকা চা, আর আলু বড়াগুলো ছিল 30 টাকা করে দুটো, 8টা, মানে 75 টাকা একটা পাহাড়ে স্ট্রং ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি, যারা আমাকে 3-4 ঘন্টা আরামসে মাইলেজ দেবে। এখানেও দোকানপাট রয়েছে প্রচুর, আপনারা কিনতেই পারেন জিনিসপত্র। তো এবার ভেতরের দিকে যাব, দেখি কি পাওয়া যাচ্ছে। এই পাহাড়গুলো সুন্দর সুন্দরভাবে শেপ নিয়ে নিচ্ছে নিজে থেকে আকৃতির। আচ্ছা, তো চলুন। এই যে প্রচুর জামা কাপড়ের দোকান এখানেও রয়েছে, শীতবস্ত্রের, ভালো লাগবে এগুলো। লোকাল জিনিস, জেনুইন প্রোডাক্ট, একটু দরদাম করে কিনে নেবেন, কারণ এদের এটাই জীবিকা, না কিনলে চলবে কী করে এদের। তো এবার একদম নিচের দিকে নামছি আমরা। পাহাড়ের চাইগুলো দেখুন, একদম মনে হচ্ছে না গায়ে এক্ষুনি এসে পড়বে একদম। তো একদম চলে এসেছি ভীমপুলের কাছাকাছি। সরস্বতী মন্দির, সরস্বতী নদী এবং ভীমপুল তিনটে এক জায়গাতেই রয়েছে। তো চলুন গিয়ে দেখা যাক।
এই যে আমরা এই একটা সাদা রঙের মন্দির দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গিয়ে সরস্বতী মন্দির। এইটা এই রিসেন্ট টাইমে করা হয়েছে, এটা আগে ছিল না। তো চলুন আপনাদেরকে দেখাই, জিনিসটা একটু বুঝিয়ে বলে দিই। যেটুকুন আমি জানি সেটুকুনি বলবো, হতে পারে আপনারা এর থেকে অনেক বেশি জানতে পারেন, তো তাতে কোনো অসুবিধা কিছু নেই। তো চলুন দেখা যাক কী দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে উপর থেকে আসছে, ওইটাই হচ্ছে সরস্বতী নদী, ঠিক আছে। এই যে সরস্বতী নদী এসে এইখান থেকে কিন্তু একদম তলায় চলে যাচ্ছে, আর কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না। একদম আবার গিয়ে সেই এলাহাবাদ বা যেখানে বলতেন প্রয়াগরাজ, সেখানে গিয়ে ওই সঙ্গমে ওখানে দেখা যায়, তাও ভালো করে বোঝা যায় না। বাট এখানে সরস্বতী নদীকে দেখতে হলে আপনাকে এই বদ্রীনাথের মানা গ্রামে আসতে হবে। এই হচ্ছে সরস্বতী নদী। বলা হয় যে এখানেই চান করে এই পঞ্চমণ্ডপ এই স্বর্গরোহিণীর পথ ধরে চলে গেছিলো বসুধারা ফলস হয়ে স্বর্গরোহিণীর পথে। তো সেদিকে যাব আমরা, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা যাওয়ার, এইখানটা একটা বিশাল বড় পাথরের চাই রয়েছে, যেটা আমি ওদিক থেকে গিয়ে আপনাদের দেখাবো। তো দ্রৌপদী তখন এই রাস্তাটা পার হতে পারছিল না, তখন ভীম বলেছিল ঠিক আছে আমি সে একটা পাথরের চাই এনে এইখানটা একটা পুল মতো করে দেয়, যাতে দ্রৌপদী এর উপর দিয়ে হাঁটতে পারে। তো সেটাই পরে ভীম পুল নামে পরিচিত হয়। এখন যদি এটাকে পুরো বাঁধিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, যার জন্য হয়তো এই ভীম পুলটা বোঝা যাবে না খুব একটা, তাও দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে ওই মন্দিরটায় যাই। সরস্বতী মন্দিরটা খুব নতুন, রিসেন্ট টাইমে মন্দিরটা তৈরি করা হয়েছে, ভেতরে মা সরস্বতী রয়েছে। তো গিয়ে দেখে আসি, আর ওদিক থেকে আপনাদের ভীমপুলটা দেখাবো। চলুন, তো সরস্বতী নদীকে আবার একবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল টাইম। দেখুন এখান থেকে এসে একদম মাটির তলে চলে যাচ্ছে ওই ভেতর দিকে। এই হচ্ছে সরস্বতী নদীর, এখান থেকে উৎপত্তি হয়ে এখানেই চলে যাচ্ছে। আর এই সরস্বতী মন্দির, আর এই সামনে হচ্ছে ভীমপুল। চলুন দেখা যাক, চলুন একটু সরস্বতী মন্দিরটা দেখে আসা যাক কী রয়েছে। আগেও একবার এসেছিলাম, দেখেছি, এবার গিয়েও দেখবো সরস্বতী মন্দিরটা। আর এগুলো এই দোকানগুলোকেই বলা হয় হিন্দুস্তান কি প্রথম চায় কি দোকান। আগে শেষ লেখা থাকতো, এখন প্রথম। যদি আপনি চা খান তাহলে আপনি দাবি করতে পারবেন একটা ভিডিও বা ছবি তুলে যে আপনি প্রথম দোকান, চায়ের দোকান থেকে চা খেয়েছেন। বাট এটা করতে হবে, নট ম্যান্ডেটরি। তো চলুন সরস্বতী মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানটা একটু ভেজা ভেজা রয়েছে, কারণ যেহেতু সামনে সরস্বতী নদী রয়েছে। তো দেখি, যেতে হবে ভেতরে। চলে এসেছি আমাদের বেদব্যাস, মহাভারতের রচয়িতা। এটা দেখে নিন সামনে থেকে। এবারে সামনে দেখতে পাচ্ছেন এখানে শিবদাতা গণেশ রয়েছে, এখানে হনুমানজি রয়েছে। ভিতরে চলে এলেই দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের সরস্বতী মা। তো মাকে ভিতরে ঢুকে প্রণামও করা যেতে পারে। খুব সুন্দর দেখতে সরস্বতী মূর্তিটা, গিয়ে এলে প্রণাম করবেন, যাবেন ভিতরে, ভালো লাগবে। সব ভারত কি প্রথম চাই কি দোকান, কে প্রথম কে দ্বিতীয় জানি না, আমি এখানে খাচ্ছিও না। আপনারা এসে খাবেন, ছবি তুলবেন, পোস্ট দেবেন, সবাই দেখবে আর মেনে নেবে আপনি প্রথম দোকান থেকে চা খেয়েছেন। এটা করার জন্য এখানে আসে মানুষ, ম্যাক্সিমাম লোক। এই দোকানে চাটা খেতে হবে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে।